এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম। ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে, আপনারা হয়তো খুঁজে বার করবেন। কেন সন্দীপ ঘোষের এত শত্রু, তার কারণ হচ্ছে অনেকেই চোর ডাকাত পয়সা তোলা বাজ, সেগুলো আমি আর্জি করে বন্ধ করেছিলাম। আপনারা শুনলে আশ্চর্য হবেন, 5 বছর ধরে ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা দিতে হতো। আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই পশ্চিমবঙ্গের মানুষ দেখছে ততই বোধহয় অবাক হয়ে যাচ্ছে। তার কারণ এত বড় একটা ঘৃণ্য অপরাধকেও চাপা দেওয়ার একটা সুকৌশল বিভিন্ন ক্ষেত্রে যে দেখা যাচ্ছে, যে সমস্ত প্রতিষ্ঠানের মাথাদের ওপর ছাত্রছাত্রীদের থেকে সাধারণ মানুষের রাগ, তাদেরকে আড়াল করার একটা নির্লজ্জ প্রয়াস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা বোধহয় আরও একবার পশ্চিমবঙ্গের চোখ খুলে দিল যে মানুষ যেটা চায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ঠিক তার উল্টোটাই করেন। আরজি করের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের একটা ছোট্ট বাইট শুনিয়ে আপনাদের পর্বটা শুরু করলাম। সেখানে তিনি আরজি করের প্রিন্সিপাল হিসেবে রিজাইন করার পর বলেছিলেন যে আমার এত শত্রুতার কারণ আমি নাকি বিভিন্ন রকমের চুরি দুর্নীতি বন্ধ করতে চেয়েছিলাম, এবং ডাক্তারদের তিনি চোর সম্বোধন করছিলেন, বলছিলেন এখানে অনেক চোর ডাক্তাররা রয়েছে, তারা বিভিন্ন চুরি করে, আমি তাদের চুরি আটকে দিতে চেয়েছিলাম বলে আমার ওপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো, আমার ওপর এই কারণে রাগ। আর আজকে আপনাদের দেখাবো এই সন্দীপ রায়ের ওপর এমনি এমনি প্রত্যেকটি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা থেকে ডাক্তাররা এমনিতে খোঁচে নেই, তার কারণ আরজি করকে দুর্নীতির আঁতুর ঘর বানিয়ে দিয়েছিলেন তিনি। ঠিক যেমন সন্দেশখালিতে আইনের শাসন চলতো না, সেখানে শেখ শাহজাহানের রাজত্ব চলতো বলে আমরা সকলেই জেনেছিলাম, এই আরজি করেও নাকি এই সন্দীপ ঘোষেদের রাজত্ব চলতো। TV9 বাংলার একটা রিপোর্ট সর্বশেষে আপনাদের শোনাবো যে এনার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগ স্বয়ং করছেন একজন ডেপুটি সুপার আক্তার আলী। সেই বক্তব্যটা শোনাবো, শুনলে বুঝতে পারবেন যে এনার গুণকীর্তি কি কি রয়েছে। এবং এনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম বিক্রি করা, অর্থাৎ বায়োডিসপেন্সেবল যেগুলো একেবারেই নষ্ট করে দেওয়ার কথা, সেগুলো নাকি বিক্রি করে দেওয়ার পেছনে ইনি কারিগর ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে অনিয়ম করা বা সেখান থেকে টাকা তোলা, ক্যান্টিন থেকে টাকা তোলা, সুলভ শৌচালয় থেকেও নাকি টাকা তুলতেন তিনি, এমনকি বিভিন্ন অনুষ্ঠানের যে টিফিনেরও বরাদ্দ দেওয়া হতো সেখান থেকেও কমিশন খেতেন এই প্রিন্সিপাল। এবং এই প্রিন্সিপালের গুণকীর্তি তো এতক্ষণে আপনারা জেনেই গিয়েছেন। ওই ছাত্রী কেন কনফারেন্স রুমে ঘুমাবে এই প্রশ্ন তিনি করেছেন, নিজের হসপিটালকে নিয়ে তিনি নিজেই প্রশ্ন তুলে দিয়েছেন যে একজন ছাত্রী একা কেন একটা কনফারেন্স রুমে ঘুমাবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ওই মৃতা ধর্ষিতা ছাত্রীর মা বাবা প্রথম দিন থেকেই বলে আসছেন যে হসপিটালের তরফ থেকে কেউ একজন আমাদের বলেছিলেন আপনার মেয়ে সুইসাইড করেছে। আরজিকর হাসপাতালের কে ফোন করলেন ওই মৃতা ধর্ষিতার মা বাবাকে যে তার মেয়ে সুইসাইড করেছে, যেখানে বডি দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই নাকি বুঝে ফেলবে যে সেটা কোনোদিনই সুইসাইডের কেস নয়। তার কারণ সুপারফেশিয়াল এত কিছু ইনজুরি থাকা সত্ত্বেও সেটাকে কোনোদিনই আত্মহত্যা বলা যায় না। তা সত্ত্বেও আরজি কর থেকে ফোন গিয়েছিল মৃতা ছাত্রীর বাড়িতে যে তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে, এবং এর পেছনে কি কলকাঠি নেড়েছে এই প্রিন্সিপাল সাহেব। সব থেকে তাজ্জব ব্যাপার কি জানেন, ছাত্রছাত্রীদের এই টানা 3-4 দিনের আন্দোলনে যখন শেষমেশ একেবারেই স্টেপ ডাউন করতে বাধ্য হলেন এই প্রিন্সিপাল, এবং যখন তিনি স্টেপ ডাউন করে বললেন তিনি সরকারি চাকরি থেকে সরে দাঁড়াচ্ছেন, শুধু আরজি কর নয় তিনি সরকারি চাকরি থেকে সরে দাঁড়াচ্ছেন, তখন আমাদের রাজ্য সরকার কয়েক ঘন্টার মধ্যেই তাকে পুনর্বহাল করলেন আরো একটা নামি মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দিলেন কয়েক ঘন্টার ব্যবধানে। অর্থাৎ যার বিরুদ্ধে এত মারাত্মক অভিযোগ, এত গুরুতর অভিযোগ, যার বিরুদ্ধে সেখানকার প্রত্যেকটি ছাত্রছাত্রীরা কথা বলছেন, তাকেই রিওয়ার্ড করে দিল তৃণমূল কংগ্রেস। তাকে শাস্তি তো দিলই না, তাকে আরো একটা নতুন এবং বড় মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল করে দিলেন রাতারাতি।
যদিও সেই কলেজের ছাত্রছাত্রীরা গেটে তালা ঝুলিয়ে বলে দিয়েছে যে এই সন্দীপ ঘোষকে তারা ঢুকতে দেবে না। আসুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনারা শুনেছেন, আরও একবার শোনাবো এই সন্দীপ ঘোষ সম্পর্কে, তার কতটা স্নেহ মায়া ঝরে পড়েছিল, যে ওই সন্দীপ ঘোষ তারও বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তারাও সহ্য করতে পারছে না, সেই কারণেই তারা রেজিগনেশন দিয়েছে। আমি তাকে একটা অন্য জায়গায় দিয়ে দেবো, তাকে একটা অন্য জায়গায় পাঠিয়ে দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে এমএসভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি। শুনলেন বন্ধুরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি সত্যি কেমন জানি একটা অসহনীয় জায়গায় পৌঁছে যাচ্ছেন। সাধারণ মানুষ যা চায় একেবারেই উল্টো দিকে তিনি হাঁটছেন। এই সন্দীপ ঘোষকে নিয়ে এত ভুরি ভুরি অভিযোগ, আপনাদের আরো একবার বললাম যে TV9-এর একটি অংশ শোনাবো, সেখানে তার বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ রয়েছে, কি অভিযোগ রয়েছে, কোটি কোটি টাকা কিভাবে আমার আপনার চিকিৎসার খরচ বাড়িয়ে দিয়েছে এই সন্দীপ ঘোষের মতো লোকজন, এবং কিভাবে দুর্নীতি করেছে, শরীর স্বাস্থ্যকে বিপদের মধ্যে ফেলেছে, তার আজকে একটা প্রতিবেদন আপনাদের সামনে দেখাবো। এবং তার বিরুদ্ধে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে গলায় করুণ সুর, কোনো রকমের শাসন নেই মুখ্যমন্ত্রীর গলাতে, এবং তাকে রিওয়ার্ড করে দেওয়া হলো কয়েক ঘন্টার মধ্যেই আরো একটি কলেজের প্রিন্সিপাল করে। আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে এই সন্দীপ ঘোষকে দুবার ট্রান্সফার করা হয়েছিল অতীতে আরজি কর থেকে, যদিও সেই সন্দীপ ঘোষ নাকি যাওয়ার আগে তার নিজের ঘরটি তালা মেরে চলে গিয়েছিলেন যাতে অন্য কেউ দায়িত্ব নিতে না পারেন, এবং 24 ঘন্টার মধ্যে তার এত রাজনৈতিক প্রভাবশালী ক্ষমতা, সেই ক্ষমতার বলে তিনি আবার ফিরে এসেছিলেন এবং সেই তালা খুলে তিনি নিজে আবার বসেছিলেন। যাকে কেউ সহ্য করতে পারে না তাকে সহ্য করতে পারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যার সকলেই শাস্তি চান তাকে রিওয়ার্ড করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকৃষ্ট উদাহরণ, এবং আমার মনে হয় যে কাজ মুখ্যমন্ত্রী করলেন এটা আন্দোলনে ঘৃতাহুতি করলেন। আন্দোলনের মাত্রা আরো কয়েক গুণ নির্দ্বিধায় বেড়ে যাবে যে কাজ মুখ্যমন্ত্রী করলেন। শুধু একদিকে যে মুখ্যমন্ত্রী এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কাজ করে ভুল করলেন বা মানুষকে বোকা বানানোর চেষ্টা করলেন এমনটা নয়, আরো একটা কাজ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কি করেছেন না, মুখ্যমন্ত্রী এই যে আরজি কর থেকে যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় কাকে নিয়ে আসা হয়েছে জানেন? তার জায়গায় নিয়ে আসা হয়েছে ডক্টর সুহিতা পালকে, যিনি এই মুহূর্তে ওএসডি রয়েছে স্বাস্থ্য ভবনের, এবং তার বিরুদ্ধেও কিন্তু করাপশনের মারাত্মক অভিযোগ ছিল। প্রফেসর পাল যখন ভাইস চ্যান্সেলর ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের, তখন কিন্তু তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নর তাকে সরিয়ে দিয়েছিল সেই পদ থেকে দুর্নীতির দায়ে। করাপশনের চার্জ এনে ভাবুন, এমন একজন প্রফেসর পলকে সরিয়ে দেওয়া হয়েছিল ভাইস চ্যান্সেলরের পদ থেকে, গভর্নর সরিয়ে দিয়েছিল। রাজ্য সরকার তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে তথা মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে সেই করাপ্টেড ব্যক্তিকে আরো একবার ওই আরজি করে নিয়ে আসা হলো, যে আরজি করের প্রিন্সিপালের এতদিন দায়িত্ব সামলাতেন সন্দীপ ঘোষ, যাকে রিওয়ার্ড দিয়ে নতুন আরো একটি কলেজে নিয়ে যাওয়া হলো। এবার ভাবুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কত সুন্দরভাবে মানুষের কথা কত চিন্তা করে তিনি রাজ্য পরিচালনা করেন, এবং যে অভিযোগ বারবার ওঠে যারা করাপশন করে তারাই কিন্তু শাসক দলের একেবারেই প্রিয় পাত্র কোথাও না কোথাও হয়ে যায়। সেই কারণেই সন্দীপ ঘোষের ওপর এত করাপশনের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে আরজি কর থেকে তো সরানো গেলই না, যখন এমন একটা বিষয় নিয়ে কার্যত তাকে সরে যেতে বাধ্য হলো, তখন সঙ্গে সঙ্গে তার একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিল আমাদের এই রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর সরকার। এবং শুধু তাই নয়, তার যে জায়গাটা ভ্যাকেন্ট হলো সেখানেও এমন একজন ব্যক্তিকে আনা হলো, এমন একজন ভদ্রমহিলাকে আনা হলো তার বিরুদ্ধেও করাপশনের আগে চার্জ ছিল, এবং তাকেও কিন্তু সেই আগের পদ থেকে রিজাইন করানো হয়েছিল গভর্নরের মাধ্যমে। ভাবুন, এটাই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। বিরোধীরা কেন বলবে না যে করাপশন ছাড়া মুখ্যমন্ত্রী বাঁচতে পারেন না? তাহলে কিসের সম্পর্ক? আসলে কিসের সম্পর্ক
সেটা এবার আপনারা বুঝতে পারবেন TV9-এর একটা প্রতিবেদন শুনলে। TV9-এর প্রতিবেদনটা আপনাদের শোনাবো, সেখানে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কেন এদের ওপর আস্থা রাখা হয়। তার কারণ কি, একটা কাটমানির অংশ এখান থেকে পৌঁছে যায় যেখানে পৌঁছানোর কথা? এর জন্যই কি বারবার এদের ওপর এতটা আশ্বস্ত হয় আমাদের এই রাজ্য প্রশাসন? এই প্রশ্নটা উঠেছে। প্রতিবেদনটা শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন কি কি অভিযোগ আছে জানেন। মারাত্মক অভিযোগ রয়েছে। দুটো উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। হাই ফ্লো নজেল ক্যানুলা বলে কিছু অক্সিজেন সরবরাহকারী যন্ত্র রয়েছে, হাই ফ্লো নজেল ক্যানুলা, যার দাম হচ্ছে বাজার মূল্য 1,60,000 টাকা। সেই সন্দীপ ঘোষ নাকি আরজি করের জন্য আমাদের এই গভর্নমেন্টের 4,50,000 কোটি টাকা খরচ করে একটা নেজেল ক্যানুলা তারা কিনেছিলেন, যার দাম 1,60,000 টাকা। সেটা কিনেছিলেন 4,50,000 টাকা দিয়ে। এবং ভাবুন যে কতগুলো নেজেল ক্যানুলা লাগে এই অক্সিজেন সরবরাহের জন্য। বিশেষ করে এই দুর্নীতিটা সামনে এসেছিল করোনার সময়, যখন প্রচুর পরিমাণে অক্সিজেন লাগছিল। কিভাবে মানুষের টাকা নয়-ছয় করা হয়েছে একটা তার উদাহরণ। তার কারণ কত এই ধরনের নজেল ক্যানুলা কেনা হয়েছিল, যার প্রত্যেকটাতে প্রায় 3 লাখের কাছাকাছি টাকা করে কিন্তু সরানো হয়েছিল। আরো একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ন্যাশনাল মেডিকেল কলেজের ইউজি স্কুল ল্যাবে তৈরি করতে যেখানে খরচের এস্টিমেট দেওয়া হয়েছিল বা খরচ লেগেছিল 60 লক্ষ টাকা, সেখানে আরজি কর ওই একই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে তারা বলেছিল তাদের লাগবে 2,97,00,000 টাকা। অর্থাৎ 60 লক্ষ টাকায় যেটা হতে পারত সেটাকে বিল করা হয়েছিল 2,97,00,000 টাকা। কার আন্ডারে হয়েছিল? কে প্রিন্সিপাল ছিলেন? এই সন্দীপ ঘোষ। এবং এই সন্দীপ ঘোষকে সেই জন্য কেউ নড়াতে পারতেন না, কেউ নড়াতে পারেননি পর্যন্ত। এবং যখন তিনি বাধ্য হয়ে একেবারে সরে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু একটা পুরস্কার দিয়ে দেওয়া হলো আমাদের এই রাজ্য সরকারের তরফ থেকে। তাহলে কি এই সমস্ত ভাগ বাটোয়ারাগুলো কি তিনি একা নিশ্চিতভাবে খেতেন না? যদি খেতেন তাহলে তার এতদিন পর্যন্ত শাস্তি হয়ে যেত, তাকে সরিয়ে দেওয়া হতো। তার কারণ এই অভিযোগ নিয়ে বারবার সেখানকার স্টুডেন্টরা সরব হয়েছে, প্রশাসন কর্ণপাত করতে চাননি। শুধু স্টুডেন্টরা নয়, সেখানকার আপনাদের প্রথমেই বললাম নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী পর্যন্ত বারবার এটা নিয়ে সওয়াল করেছিলেন, এবং এটা সওয়াল করার জন্য তার বেতন পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। এতটাই প্রভাবশালী এই ব্যক্তি, এবং তাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলি করে অন্য আরো একটা প্রাইজ পুরস্কার দিয়ে দিলেন। তার কারণ তিনি নাকি দারুণ একটা কাজ করেছেন। একজন 31 বছরের তরতাজা একটা প্রাণ, যিনি দেশকে সেবার জন্য নিজেকে তৈরি করেছিলেন, তার এইভাবে বর্বরচিত মৃত্যুর পর দায়বদ্ধতা নিয়ে একেবারে চিরতরে না সরিয়ে মুখ্যমন্ত্রী তাকে গিফট করলেন, একটা প্রাইজ দিলেন। এটাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভূমিকা। আসুন আপনাদের শোনাবো TV9 বাংলার সেই রিপোর্টটা আপনারা শুনুন। অডিওটা আপনাদের শোনাবো, অডিওটা একটু শুনুন। শুনলে বুঝতে পারবেন কি কি করাপশন হয়েছে এবং সেই করাপশনের মাত্রা কি এবং কেন প্রভাবশালী, এবং এই টাকা কি কোথাও পৌঁছে যাচ্ছে যেখানে পৌঁছানোর কথা, সেই কারণেই কি এদেরকে সরাচ্ছে না আমাদের রাজ্য প্রশাসন। এই প্রতিবেদনে এই প্রশ্নটা তোলা হয়েছে, প্রশ্নটা আমার নয়, প্রতিবেদনে এই প্রশ্নটা তোলা হয়েছে। আসুন এটা শুনতে শুনতেই শেষ করব আজকের পর্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরোটা শুনুন, একেবারে স্তম্ভিত হয়ে যাবেন। হাসপাতাল নাকি দুর্নীতির পাতাল? গত 2 বছরে আরজি করে স্বাস্থ্য পরিষেবার নানা স্তরে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির বহর এতটাই বড় যে নিয়োগ কেলেঙ্কারির কারবারিরাও লজ্জায় পড়ে যেতে পারেন। বারবার TV9-এর হাতে এসেছে একের পর এক অভিযোগ, একের পর এক নথি। দুর্নীতির যে অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত কিন্তু নথি। রোগীদের চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, হাসপাতালের পরিকাঠামো, ক্যান্টিন, সুলভ শৌচালয়, এমনকি বিভিন্ন অনুষ্ঠানের টিফিনের বরাত নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে। আরজি কর হাসপাতালে কমিশন থেকে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ খোদ অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কে তুলছেন অভিযোগ? আরজি করেরই প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলীর বিস্ফোরক অভিযোগ শোরগোল ফেলেছে ইতিমধ্যেই। 1,60,000 টাকার হাই ফ্লো নেজাল ক্যানুলা 4.5 লক্ষ টাকা দরে কেনার অভিযোগ। হাই ফ্লো নেজাল ক্যানুলা কি? অক্সিজেন সরবরাহের সরঞ্জাম, কোভিডকালে যার প্রয়োজনীয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছিল, আর সেখানেই মারাত্মক অভিযোগ। শুনুন। স্বাস্থ্য দপ্তর মেডিকেল সার্ভিস কর্পোরেশন এটাকে কিনেছিল
1,60,000 টাকা আরজি করে সেই উনি পেপার টেন্ডারের মাধ্যমে ন্যাশনাল থেকে কয়েকজন ভেন্ডারকে এনে এক একটা 4.5 লাখ টাকা কিনেছেন। কোথাও 20%, কোথাও আরও বেশি, কাটমানি, কমিশন, পরতে পরতে। অভিযোগ আরও আছে, আরজি করে খরচের পরিকল্পনা 2,97 লক্ষ টাকা। মধ্যরাতে সাফাই কাজে বরাতপ্রাপ্ত সংস্থার দরপত্র বাতিল। হাসপাতালের সব কাজে 3 সংস্থাকে 15 থেকে 20% কমিশনের বরাত। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে টেন্ডার বা বরাত নিয়েও বিস্ফোরক অভিযোগ উঠেছে। হাসপাতালের সব বরাত নাকি নির্দিষ্ট 3 সংস্থাকেই দেওয়া হয়েছে, এমনকি মাঝরাতে বরাত বদলও হয়েছে, বলছেন হাসপাতালের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপারি। টেকনিক্যালি 2 জন কোয়ালিফাই হয়েছিল, তার মধ্যে উনি ওনার পরিচিত ভেন্ডারদেরকে জোর করে পেনে গোল করে উইদাউট এনি রিজন জাস্টিফিকেশন 5 জনকে কমপ্লাই করলে, যে ভেন্ডার ছিল এশিয়ার ডিটেকটিভ ব্যুরো, তাকে 1 তারিখে রাত্রিরে 11:55 টার্মিনেশন লেটার ধরানো হয়। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ইউজি স্কুল ল্যাব নির্মাণে খরচ 60 লক্ষ টাকা। সেটাই নাকি আরজি করে খরচের পরিকল্পনা 2,97 লক্ষ টাকায়। কেন্দ্রীয় প্রকল্প NELS ল্যাবের টাকা, VRTL ল্যাবের সামগ্রী কেনা, এমন নানা অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। TV9 বাংলা কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু অধ্যক্ষ স্পিকটি নট। 1 বছর আগে 4 জনকে আরজি করে দুর্নীতির এগেনস্টে জানাই। তখন আমি নিজে মাননীয় MP ছিলেন এবং সাংসদ ছিলেন ডক্টর শান্তনু সেনকে জানিয়েছিলাম। তারপরে আমি স্বাস্থ্য ভবনের 3 হায়ার অফিসারকে জানিয়েছিলাম। ওনারা হয়তো কিছু করতে পারেননি। উনি যেহেতু পলিটিক্যালি উনি খুব পাওয়ারফুল। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে স্যার। স্যার প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যার, আখতার আলী আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। প্রিন্সিপাল স্যার, নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী যে সকল বিস্ফোরক অভিযোগ করেছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা, কিন্তু অধ্যক্ষ সন্দীপ ঘোষ কোনো রকম উত্তর না দিয়ে ঢুকে গিয়েছিলেন। সব কি শুধুই অভিযোগ? TV9 বাংলার হাতে এসেছে হাইফ্লো নেজাল ক্যানুলা অর্থাৎ অক্সিজেন সরবরাহের সরঞ্জামের দামের লিস্ট। অন্যান্য বেসরকারি ক্ষেত্রে এই সরঞ্জাম যে দামে কেনা হয়েছে তার থেকেও আরজি করের দাম অনেকটাই বেশি। মজার কথা হলো, এই অধ্যক্ষের বদলি নির্দেশিকা জারি হওয়ার পরেও কোনো এক অজানা কারণেই তা খারিজ হয়ে যায় কিছুদিন আগে। তবে কি কমিশনের নৈবেদ্য আরও অনেক জায়গায় পৌঁছয়? প্রশ্ন হাসপাতালের একাংশের। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।